চ্যাপ্টার ৩০৪ ফেদার্স। সাদা পালক। সেই মৃতদেহহীন কবরের দিকে তাকিয়ে ক্লাইনের মাথায় হঠাৎ একটা শব্দ খেলে গেল, এঞ্জেল। 7টি প্রধান চার্চের ধর্মগ্রন্থে এঞ্জেল এবং সেন্টদের নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এঞ্জেলদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তাদের পিঠে এক জোড়া ধবধবে সাদা ডানা থাকে, কখনো কখনো সেই ডানার সংখ্যা 2, 3 বা এমনকি 6 জোড়াও হতে পারে। তবে চোখের পলকে ক্লাইনের অন্য কিছু মনে পড়ে গেল। মিস্টার আজিক একবার তাকে তার একটি স্বপ্নের কথা বলেছিলেন, যে স্বপ্নগুলো আসলে তার অতীতের বিভিন্ন জীবনের ইঙ্গিত ছিল। সেই স্বপ্নের একটি দৃশ্য ছিল একটি অন্ধকার সমাধিকক্ষের ভেতর। সেখানে মিস্টার আজিকের পাশে অনেকগুলো প্রাচীন কফিন খোলা অবস্থায় ছিল, আর সেই কফিনগুলোর ভেতরে থাকা মৃতদেহগুলোর পিঠ থেকে গজিয়ে উঠেছিল সাদা পালক। এটা কি ডেথ পাথওয়ের কোনো বিশেষ বৈশিষ্ট্য, নাকি নিউমিনাস এপিস্কোপেট বা নিউমিনাস এপিস্কোপেটের তৈরি কোনো অদ্ভুত ঘটনা? ক্লাইন কোনো কথা বলল না। সে নিজের আবেগ সামলে নিয়ে শান্ত চোখে কবরের নিচে পড়ে থাকা হলদেটে তেলে ভেজা সাদা পালকগুলোর দিকে তাকাল। তার প্রাথমিক ধারণা অনুযায়ী সেই বৃদ্ধ ভদ্রলোক কোনো এঞ্জেল ছিলেন না, কারণ সিকোয়েন্স 2 বা সিকোয়েন্স 1-এর মতো শক্তিশালী বিয়ন্ডাররা যখন মারা যান তখন তাদের আশেপাশে অবশ্যই এক ধরনের তীব্র প্রভাব তৈরি হয়। যেমন ধরুন সেই পবিত্র বস্তু বা হোলি আর্টিফ্যাক্টের কথা, যা আসলে একজন সেন্টের চিতাভস্য ছিল এবং টিঙ্গেন সিটির চ্যানিস গেটের পেছনে রাখা ছিল। সেটি নিজের চারপাশে প্রায় অদৃশ্য কালো এবং ঠান্ডা সুতোর মতো জাল বিছিয়ে রাখত, যাতে আশেপাশের মানুষ বা বস্তুকে সিল করে রাখা যায়। অবশ্য এমনও হতে পারে যে তিনি আসলে মারা যাননি, তিনি কি মিস্টার আজিকের মতোই কেউ? ক্লাইন নিচু হয়ে তার কালো দস্তানা পরা ডান হাত দিয়ে 3টি সাদা পালক তুলে নিল। সে ঠিক করল বাড়ি ফিরে ধূসর কুয়াশার ওপরে এ নিয়ে কোনো ডিভিনেশন বা ভাগ্য গণনা করবে। ঠিক সেই মুহূর্তে কাপুস্কি রিড যেন সংবিত ফিরে পেল। সে ধুঁকতে ধুঁকতে ক্লাইনের পাশে এসে দাঁড়াল এবং একরাশ ভয় নিয়ে কবরের দিকে তাকাল। মৃতদেহটা কোথায় গেল সে প্রশ্ন করল। ক্লাইন তার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, হয়তো সে নিজেই চলে গেছে। সে নিজেই চলে গেছে। কাপুস্কি আতঙ্কে কথাটার পুনরাবৃত্তি করল। একজন মৃত মানুষের জেগে ওঠা যে কতটা ভয়ানক হতে পারে সেটা সে এখন হাড়ের মজ্জায় টের পাচ্ছে। তার পা কাঁপছিল। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, কি? কিন্তু আমি তো তার ওপর পুনরুত্থানের কোনো আচার বা রেজারেকশন রিচুয়াল চালাইনি। ক্লাইন ঘুরে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল। মৃত্যুই শেষ কথা নয়, ক্লাইন শান্তভাবে বলল। মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যুই শেষ কথা নয়। কাপুস্কি নিজের বিশ্বাসের কথাগুলো মনে করে ভয় পেয়ে গেল। সে হঠাৎ বলে উঠল, সে কি আবার ফিরে আসবে? তামার বাঁশিটা দিয়ে আসলে একজন দূত বা মেসেঞ্জারকে ডাকা হয়েছিল, যে মেসেঞ্জার হয়তো সেই বৃদ্ধ ভদ্রলোকই ছিলেন। তার মানে সেই মেসেঞ্জারকে চিঠি দেওয়া মানে আসলে বৃদ্ধ ভদ্রলোককেই চিঠি দেওয়া, যিনি প্রায় 6 মাস আগে মারা গেছেন। কে জানে তিনি এখন কোথায় আছেন বা কি অবস্থায় আছেন? কাপুস্কির প্রশ্নের উত্তরে ক্লাইন তাকে শুধু একটি উদাসীন সতর্কবাণী দিল, ওই তামার বাঁশিটা আর কখনো বাজাবে না। আপনি কি বলতে চাইছেন বাঁশিটা বাজালে সে আবার ফিরে আসবে? কাপুস্কি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। ক্লাইন কোনো উত্তর দেওয়ার আগেই সে আবার বলল, আপনি কি আমাকে সাহায্য করবেন এই তামার বাঁশিটা টুস্ক নদীতে ফেলে দিতে? যদি আপনি না পারেন তবে আমি নিজেই ওটা ফেলে দেব। মৃত্যু নিয়ে আপনার এত যে দর্শন ছিল সেগুলোর কি হল? ক্লাইন মনে মনে হাসল এবং হাত বাড়িয়ে কাপুস্কির কাছ থেকে তামার বাঁশিটা নিয়ে নিল। সে পরিকল্পনা করছিল যে সুযোগ বুঝে কোনো একদিন সেই মৃত লোকটিকে একটি চিঠি পাঠাবে এবং দেখবে কি হয়। অবশ্য এর আগে তাকে নিশ্চিত হতে হবে যে কাজটাতে খুব বেশি বিপদ নেই। কাপুস্কিকে কবরটা আবার মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দিয়ে ক্লাইন তার সাথে স্পিরিট ড্যান্স এবং রহস্যবিদ্যা বা মিস্টিসিজম নিয়ে কিছুক্ষণ আলোচনা করল। এতে ক্লাইনের নিজের জ্ঞানও কিছুটা সমৃদ্ধ হল। সে কাপুস্কিকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করল যে কিভাবে সে বৃদ্ধ ভদ্রলোকের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে উপুড় করে কবর দিয়েছিল। কিছু বিশেষ পরিস্থিতিতে রিচুয়ালিস্টিক ম্যাজিকের জটিল ধাপগুলোর বদলে স্পিরিট ড্যান্স ব্যবহার করা অনেক বেশি কার্যকর এবং সহজ হতে পারে। নিজের উদ্দেশ্য সফল হয়েছে দেখে ক্লাইন কাপুস্কিকে সতর্ক করে দিল যেন সে আর কখনো এই তথাকথিত পুনরুত্থানের আচার নিয়ে নাড়াচাড়া না করে। এরপর সে বাগান দিয়ে সেই রাস্তা থেকে বেরিয়ে গেল এবং অনেক ঘুরে এক ঘোড়ার গাড়িতে করে ইস্ট বড়োতে পৌঁছাল। সেখানে নিজের আগের পোশাক বদলে সে মিন্স্ক স্ট্রিটে ফিরে এল এবং নিজের শয়নকক্ষে ঢুকল। কিছু আনুষ্ঠানিকতা সেরে সে 3টি সাদা পালক এবং কাপুস্কির তামার বাঁশি নিয়ে ধূসর কুয়াশার ওপরে চলে গেল। দ্য ফুলের সেই উঁচু পিঠের চেয়ারে বসে ক্লাইন একটি কাগজ এবং কলম তৈরি করল। সে সেখানে তার ভাগ্য গণনার বাক্যটি লিখল, এটার উৎস। এরপর সে 3টি সাদা পালক হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। মনে মনে বাক্যটি জপ করতে করতে ক্লাইন এক তন্দ্রাচ্ছন্ন জগতে প্রবেশ করল। তার চারপাশটা ঝাপসা ধূসর এবং সাদা রঙে ঢাকা ছিল। সেই জগতের ভেতর কোনো আলো ছাড়াই এক ঘন অন্ধকার বিরাজ করছিল। হঠাৎ সেই অন্ধকার এক রক্তবর্ণ লাল আভায় রাঙিয়ে গেল। হলদেটে বাদামি মাটির ভেতর থেকে একটি ফ্যাকাসে সরু হাত বেরিয়ে এল। একটি অবয়ব ধীরে ধীরে মাটি ফুঁড়ে উঠে দাঁড়াল।
সে কবরের পাথরের স্ল্যাবটা সরাল না, বরং সরাসরি মাটির ভেতর দিয়ে বেরিয়ে এল। সেই রক্তবর্ণ চাঁদের আলোয় দেখা গেল অবয়বটির পিঠের পোশাক ছিঁড়ে গেছে এবং সেখান থেকে একের পর এক সাদা পালক গজিয়ে উঠেছে। সাদা চুলের সেই মানুষটি তার মাথা কিছুটা কাত করল। এতে তার মুখের লাল দাগগুলো এবং তার ভাবলেশহীন শূন্য চোখ দুটো দেখা গেল। সে হাঁটতে শুরু করল। আশেপাশের বেড়াগুলো টপকে সে অন্ধকারের আরও গভীরে চলে গেল এবং এক সময় অদৃশ্য হয়ে গেল। স্বপ্নটা ভেঙে গেল এবং ক্লাইনের ঘুম টুটে গেল। মৃতদেহের পিঠ থেকে সাদা পালক গজাচ্ছে, এই অবস্থাটা অনেকটা মিস শ্যারনের মতো, তবে এটা পরিষ্কার যে দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা অনেক বেশি ভারী এবং রক্তমাংসের দেহের মতো অনুভূতি দিচ্ছিল। এটা কি মানুষের শরীর এবং আত্মার শরীরের মাঝামাঝি কোনো এক অসম্পূর্ণ রূপান্তর? এমন কোনো দূত বা মেসেঞ্জার যে বাস্তব জগৎ, আধ্যাত্মিক জগৎ এবং পাতাল বা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত? ক্লাইন সেই লম্বা টেবিলের কিনারায় টোকা দিতে দিতে অনেকক্ষণ ভাবল। এরপর সে ভাগ্য গণনা করে দেখার চেষ্টা করল যে কাপুস্কির দেওয়া তামার বাঁশিটি এই মুহূর্তে ব্যবহার করা বিপজ্জনক কি না। উত্তরে সে হ্যাঁ সূচক সংকেত পেল। শুধু তাই নয়, তার স্পিরিট পেন্ডুলামটি অনেক জোরে জোরে এবং ঘন ঘন কাঁপছিল। দুর্ভাগ্য যে আমি ধূসর কুয়াশার ওপরে সরাসরি এই তামার বাঁশিটা ব্যবহার করতে পারব না। মেসেঞ্জার বা দূত এখানে কোনোভাবেই ঢুকতে পারবে না। তা না হলে হয়তো কোনো বিপদ থাকত না। নিজের মনে কথাগুলো বলে ক্লাইন ধূসর কুয়াশা থেকে নিচে নেমে এল এবং বাস্তব জগতে ফিরে গেল। ভোরবেলা এমপ্রেস বড়র এক সতেজ বনের ভেতর। গোলগাল মুখে সেই ওষুধ প্রস্তুতকারক বা অ্যাপোথেকারি, যার বয়স ৩০-এর কোঠায়, তাকে একটি নির্জন কোণায় দেখা গেল। সে সেখানে গোপনে চাষ করা কিছু ভেষজ গাছ তুলে তার চামড়ার ব্যাগের ভেতর ভরছিল। দিনের কাজ শেষ করে সে তার পিঠ সোজা করল এবং শরীরটা একটু স্ট্রেচ করে নিল। সে পরম তৃপ্তির সাথে বিড়বিড় করে বলল, অবশ্যই আমার শারীরিক গঠন অনেক উন্নত হয়েছে। আমি আর আগের মতো নেই যখন আমি বিষাক্ত জিনিসের প্রতি সামান্য প্রতিরোধী ছিলাম। কিন্তু কেন আমার সিকোয়েন্স ৮ হল বিস্ট টেমার? ওষুধ প্রস্তুতকারকের সাথে এটার সম্পর্ক কি? হয়তো একজন অ্যাপোথেকারি মরে যাওয়া উদ্ভিদ এবং প্রাণীর অংশ নিয়ে কাজ করে, আর একজন বিস্ট টেমার জীবন্ত প্রাণীকে নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে কি কোনো বিয়ন্ডের জীবও পড়ে? তাহলে কি আমার সিকোয়েন্স ৭ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে? সেই বুড়োটা তো আমাকে সিকোয়েন্স ৭-এর নামও বলেনি, এমনকি ফর্মুলাটাও দেয়নি। যখন আমি এই ক্ষমতায় থিতু হব, তখন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। ওষুধ প্রস্তুতকারক তার শক্তিশালী শরীরের সাথে মানিয়ে নেওয়ার জন্য হাত পা ছুঁড়ে কিছুটা কসরত করতে শুরু করল। একদম ক্লান্ত না হওয়া পর্যন্ত সে থামল না। উফ হাঁপাতে হাঁপাতে সে একটি গুরুতর সমস্যার কথা ভাবতে শুরু করল। একজন বিস্ট টেমার বা পশু নিয়ন্ত্রক হিসেবে তার আচরণ কেমন হওয়া উচিত? বিস্ট টেমার কাজটা কিভাবে করা যায়? পশু খুঁজে বের করে সেগুলোকে পোষ মানাতে হবে। সে যখন নিজের মনে বিড়বিড় করছিল, হঠাৎ সে কিছু একটা অনুভব করল এবং কৃত্রিম লেকের দিকে তাকাল। সেখানে একটি বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুর আনন্দে দৌড়াচ্ছিল। সেই বড় গোল্ডেন রিট্রিভার কুকুরটি যেন তার দৃষ্টি অনুভব করতে পারল। সে হঠাৎ মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। বাতাসে যখন তাদের দৃষ্টির মিলন হল, তখন সেই বড় গোল্ডেন রিট্রিভারটি এক মুহূর্তের জন্য জমে গেল। তারপর সে চটপটে ভঙ্গিতে ঘুরে দাঁড়াল এবং দৌড়ে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যেই সে একদম অদৃশ্য হয়ে গেল। হল পরিবারের বিলাসবহুল ভিলার ভেতর। সুসি পিয়ানো ঘরে ফিরে এল এবং অড্রের পায়ের কাছে গিয়ে বসল। জিভ বের করে সে খুব জোরে জোরে হাঁপাচ্ছিল। সোনালি চুলের মেয়ে অড্রে একটি গান শেষ করা পর্যন্ত সে অপেক্ষা করল। এরপর সে ভয়মিশ্রিত স্বরে বলল, অড্রে, আমি একটা ভয়ানক লোকের সাথে দেখা করেছি। তার চোখগুলো খুব ভয়ানক ছিল। তাই নাকি? সে তোমার সাথে কি করতে চেয়েছিল? অড্রে কৌতূহল এবং উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল। সুসি কিছুক্ষণ ভাবল এবং বলল, আমিও ঠিক জানি না। সংক্ষেপে বলতে গেলে সে খুব বিপজ্জনক। ওটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশন বলছিল। তাকে দেখতে কেমন? অড্রে ভাবছিল যে দেহরক্ষী বা কর্মচারীদের দিয়ে সেই লোকটাকে একটা সতর্কবাণী পাঠিয়ে দেবে। আমি তাকে পরিষ্কারভাবে দেখিনি। আমার মনে হচ্ছিল সে আমার জন্মগত শত্রু। সুসি খুব গুরুত্বের সাথে উত্তর দিল, তোমার জন্মগত শত্রু? কুকুরের কোনো পরম শত্রু নাকি? অড্রে একটু মুচকি হাসল। সুসি, এখন থেকে ওই বনের ভেতর আর যেও না। ওফ অড্রে, তোমার মন কি খারাপ? তোমার পিয়ানোর সুর শুনে আমি সেটা বুঝতে পারছিলাম। সুসি জিজ্ঞেস করল। অড্রে আলতো করে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ, আমি এইমাত্র গ্লেইন্টের কাছ থেকে খবর পেলাম যে ফোর্স এবং শিও আমাকে জানাতে বলেছে যে আজকের বিকালের আড্ডাটা বাতিল করা হয়েছে। আমি আসলে তোমার জন্য কিছু বিয়ন্ডের উপকরণ জোগাড় করার পরিকল্পনা করছিলাম। আর সাইকোলজি অ্যালকেমিস্ট বা সাইকোলজি অ্যালকেমিস্টদের লোকজনের সাথে যোগাযোগ করার একটা চেষ্টাও করতাম। সে মনে মনে যোগ করল, কেন বাতিল হল? সুসি অবাক হয়ে জানতে চাইল। অড্রে কিছুক্ষণ ভেবে উত্তর দিল, শোনা যাচ্ছে এটা সেই ধারাবাহিক খুনের বা সিরিয়াল মার্ডারের ফলাফল।
শনিবার সকালে ব্যাকলুন্ডের বাতাস বরাবরের মতোই দূষিত ছিল। ক্লাইন একটি নুডলস জাতীয় খাবার তৈরি করার চেষ্টা করছিল, যা সে ছোটবেলায় খেতে খুব ভালোবাসত। এজন্য সে ভালো মানের আটা কিনল এবং তাতে পানি ও চিনি মিশিয়ে এক কড়াই পাতলা গোলা বা পেস্ট তৈরি করল। এরপর সে কড়াইতে তেল দিয়ে উপরিভাগটা পিচ্ছিল করে নিল। তেল গরম হয়ে এলে সে স্যুপ খাবার চামচ দিয়ে কিছুটা গোলা তুলে কড়াইয়ের পাশে ঢেলে দিল এবং পাতলা করে ছড়িয়ে দিল। কড়াইয়ের সেই শাঁসা শব্দের মাঝে সে কয়েক টুকরো চ্যাপ্টা রুটি তৈরি করল। আটার সেই সুন্দর সুঘ্রাণ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। রান্না প্রায় শেষ হয়ে এলে সে নরম চ্যাপ্টা রুটিগুলো একে একে প্লেটে তুলে নিল। এরপর সে পানি দিয়ে বাকি অংশটুকু পাতলা মিশ্রণে পরিণত করল। চ্যাপ্টা রুটি এবং সেই মিশ্রণ নিয়ে ডাইনিং রুমে ফিরে আসার সাথে সাথে ক্লাইন অধৈর্য হয়ে এক টুকরো ছিঁড়ে মুখে পুরে দিল। সেই রুটির টুকরোয় গমের এক চমৎকার সুগন্ধ আর মিষ্টি স্বাদ ছিল, যা তার ক্ষুধা আরও বাড়িয়ে দিল। এটা খুব সাধারণ খাবার ছিল, কিন্তু খেতে ছিল অসাধারণ সুস্বাদু। এটা ঠিক আমার স্মৃতির সেই স্বাদ। ক্লাইন দ্রুত খেতে লাগল এবং মাঝে মাঝে এক চুমুক সেই পাতলা মিশ্রণ মুখে দিল। খাওয়া প্রায় শেষ হয়ে এলে সে যখন খাওয়ার গতি কিছুটা কমিয়ে দিল, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। নতুন কোনো কাজ এলো নাকি? ক্লাইন ন্যাপকিনটা সরিয়ে রাখল এবং হাত মুছে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। হাতল স্পর্শ করার আগেই আগন্তুকের একটি ছবি তার মনের ভেতর ভেসে উঠল। তিনি একজন মধ্যবয়সী ভদ্রলোক, যার কানের পাশের চুলগুলো সাদা এবং মুখটা রোগাটে। তার ব্যক্তিত্ব বেশ অসাধারণ। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রাইভেট ডিটেকটিভ বা ব্যক্তিগত গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন, যিনি পুলিশের কাছ থেকেও আমন্ত্রণ পেতে পারেন। তিনি এখানে কেন? ক্লাইন অবাক হয়ে দরজা খুলল এবং হাসিমুখে জিজ্ঞেস করল, শুভ সকাল মিস্টার স্ট্যান্টন, কোনো দরকারে এসেছেন? আইসেনগার্ড তার হ্যাটটা খুললেন এবং হাসলেন। শুভ সকাল মিস্টার মরিয়ার্টি, আমি আপনার সাথে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আপনি একজন চমৎকার গোয়েন্দা। সর্বোপরি আপনি এর আগে একা একাই আপনার তদন্ত ইস্ট বালাম ডক এবং ডক ইউনিয়ন পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন। একসাথে কাজ করব? ক্লাইন নিজের অবাক হওয়াটা লুকিয়ে রাখল না। আইসেনগার্ড তার কালো রঙের লাঠি দিয়ে মেঝেতে একটু টোকা দিলেন এবং গম্ভীর স্বরে উত্তর দিলেন, সাম্প্রতিক এই ধারাবাহিক খুনের পেছনের আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমি এই প্রস্তাব দিচ্ছি। পুলিশ ইতিমধ্যে এই খুনিকে ধরার জন্য 2000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।